বল গ্লকোমাটা কি? ইনক্রিজড ইন্ট্রাকুলার প্রেশার দিয়ে নার্ভ ড্যামেজ হয়ে যায়, তাই তো? আর কিছু কারণে নার্ভ ড্যামেজ হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া থেকে, ভেরি গুড। আর ওল্ড এজে ডিজেনারেটিভ চেঞ্জেস, ওকে, ওটা ফিজিওলজিক্যাল, তাই তো? তারপর ভিটামিনের ডেফিসিয়েন্সি থেকে নিউরোপ্যাথি, কী টাইপ, কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি থেকে হয়? B12। আচ্ছা, আর ঠিক আছে, যা বলেছিস যথেষ্ট। এবার তার মধ্যে গ্লকোমাটা কোনটা? যে সব কারণগুলো বললি তার মধ্যে গ্লকোমা কোনটা? আর একটা কারণে ইয়ে হয়, হাইপার টেনশানে কোনো দিন হতে পারে নিউরোপ্যাথি? হাইপার টেনশান থেকে কী করে হয়? দেখ, একটা জায়গায় একটা নার্ভ বেঁচে থাকবে কি মরবে কিসের উপর ডিপেন্ড করে? যে কোনো একটা টিস্যু বেঁচে থাকবে না মরবে কিসের উপর ডিপেন্ড করে? ব্লাড সাপ্লাইয়ের উপর। তুই যে কারণগুলো বলছিস সেগুলো তাহলে ব্লাড সাপ্লাইকে কিছু প্রবলেম করছে, ঠিক আছে? ব্লাড সাপ্লাইকে কিছু প্রবলেম করছে, যেই জন্য ওখানে অ্যাট্রফি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটাই হচ্ছে নার্ভের ড্যামেজটা। তো এবারে গ্লকোমায় কি হয় না, আইওপি বেশি, এটা একটা অবশ্যই মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গ্লকোমার জন্য। কিন্তু এমনটা নয় যে আইওপি বেশি হতেই হবে গ্লকোমার জন্য। গ্লকোমার জন্য দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে অপটিক নার্ভের চেঞ্জ, 2 নম্বর হচ্ছে নার্ভ যত চেঞ্জ হবে, নার্ভের যত অ্যাট্রফি বাড়বে, সেই অনুসারে ফিল্ড ডিফেক্ট। ভিজুয়াল ফিল্ড কি শুধু পেরিফেরি? আমি বলছি ভিজুয়াল ফিল্ড কোনটা সেটা বল। তোদের ভিজুয়াল ফিল্ড কোনটা? হাতটা বের কর তুই, বল তোর ভিজুয়াল ফিল্ড কোনটা? যেটুকু দেখতে পাচ্ছিস সেটুকু ভিজুয়াল ফিল্ড, তাই তো? তার মানে মাথার পিছনটা আমাদের ভিজুয়াল ফিল্ডের মধ্যে আসছে না, ঠিক আছে? সেই ভিজুয়াল ফিল্ডে যে ড্যামেজগুলো হচ্ছে, ড্যামেজ পরে পড়বি, এখন অনেক কিছু বাকি আছে, তো সেই ড্যামেজগুলোকে বলছে হচ্ছে ভিজুয়াল ফিল্ডের ড্যামেজ, যেটা স্পেসিফিক টু গ্লকোমা। অনেক টাইপের ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হয়। ধর তোদের মেডিসিন হচ্ছে কি, মেডিসিনে যদি নিউরোপ্যাথি পড়িস, ওদের হচ্ছে হেমিয়ানোপিয়া হয়, হয় এক সাইডটা পুরো লস হয়ে গেল, যে কোনো একটা সাইড, দুটো সাইডের মধ্যে যে কোনো একটা সাইড লস হয়ে গেল। তো গ্লকোমাতে কিছু স্পেসিফিক ইয়ে আছে, সেগুলো পরে পড়া হচ্ছে। তাহলে গ্লকোমার ইয়েটা কি? একটা হলো প্রথম কি, এখন তো বললাম অপটিক নার্ভের ড্যামেজ, যেটা হচ্ছে প্রোগ্রেসিভ অপটিক নার্ভ ড্যামেজ। আর 2 নম্বর কি, তার রেসপেক্টে কিছু ভিজুয়াল ফিল্ডের ডিফেক্ট হবে, যেটা ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড ইন্ট্রাকুলার প্রেশার, ঠিক আছে? এটা হচ্ছে একটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। আর কি কি কারণে এটা হতে পারে গ্লকোমার যে নার্ভ ড্যামেজগুলো? ব্লাড সাপ্লাই কমে গেলে। ব্লাড সাপ্লাই অপটিক নার্ভে কমে যেতে পারে কখন? হাইপার টেনশানে না হাইপোটেনশানে? হাইপার টেনশানে কেন কমবে? দেখ, ইউজুয়ালি হাইপার টেনশানে কী হয়, নকচার্নাল বা কোনো একটা মানে টাইমে ডিপ করে, প্রেশারটা ডিপ করে, সেই সময়টা চোখে বা যে কোনো জায়গায় পারফিউশনটা কম হয়। পারফিউশন কম হলে সেখানে ব্লাড সাপ্লাই কম যাচ্ছে, সেখান থেকে প্রবলেমটা হচ্ছে। যাই হোক, এবার টোটালি গ্লকোমার মধ্যে চলে আয়। বল অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেলটা কেমন দেখতে, কোথায় কোথায় থাকে, কি কি স্ট্রাকচার? বল অ্যাঙ্গেলটা কোথায় থাকে? তোরা তিনজন একদিকে, তিনজন এদিকে চলে আয় না, তাহলে একদিকেই তাকাই। বল, ঠিক আছে, থাক থাক থাক, কোনো অসুবিধা নেই। বল অ্যাঙ্গেলটা কি, কোথায় থাকে, কোন স্ট্রাকচারের মধ্যে থাকে? দুটো স্ট্রাকচারের নাম বল যার মধ্যে থাকে। ওটা তো স্ট্রাকচারের মধ্যে, মানে অ্যাঙ্গেলের মধ্যে ওগুলো পড়ছে। ওই কোণে কি আছে, কোণে সুইচ বোর্ড আছে, কোনটা কোন দুটো স্ট্রাকচারের মধ্যে আছে না দুটো দেয়ালের মধ্যে আছে? দুটো দেয়ালের নাম কি? আমি পুরো চোখের ছবি আঁকছি, কোন জায়গাটায় থাকে সেটা বল।
বল এবারে স্ট্রাকচারটা কোথায় থাকে। এটা হচ্ছে কোরয়েড, এটা হচ্ছে রেটিনা, সরি বাইরে চলে গেছে, কোরয়েডের বাইরে চলে গেছে রেটিনা। আর এখান থেকে হচ্ছে ওই জনিউনগুলো দিয়ে কে থাকছে, লেন্স। বল অ্যাঙ্গেলটা এবার কোথায় থাকে। আইরিশ আর কর্নিয়া এই জায়গাটা, আচ্ছা তাহলে এইখানটায়, তাই তো, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কর্নিয়া স্ক্লেরাল জাংশনের মধ্যে থাকে। এই জায়গাটাকে যদি আমি বড় করে ছবি আঁকি, এদিক থেকে চলে গেছে এটা কর্নিয়া, এটা চলে এসছে স্ক্লেরা। স্ক্লেরার নিচে কোন লেয়ারটা থাকে, স্ক্লেরার ভিতরে, আওয়াজটা একটু কমিয়ে দাও না সুরেশ। এখানটায় থাকছে হচ্ছে তোর ইউভিয়াল যে স্ট্রাকচারগুলো, সিলিয়ারি বডি এখানটায় থাকছে, আর এখান থেকে আইরিশ বেরিয়ে গেছে, ঠিক আছে। কর্নিয়া দুটো লেয়ার আঁকছি, এখান থেকে আবার এটা আইরিশ হয়ে চলে গেছে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে স্ক্লেরা, এটা হচ্ছে কর্নিয়া, ঠিক আছে। তো এই জায়গায় থাকছে হচ্ছে কর্নিয়া স্ক্লেরাল যে জাংশন, সেখানে থাকছে হচ্ছে স্ক্লেমস ক্যানাল। স্ক্লেমস ক্যানালটা কি হচ্ছে, পুরো কর্নিয়াটা, যদি এটা চোখের ছবি হলো সামনে, এই পুরোটা জুড়ে স্ক্লেমস ক্যানাল থাকছে। এই কর্নিয়া আর স্ক্লেরার যে জাংশন, লিম্বাস বলে, এই জায়গাটা জুড়ে স্ক্লেমস ক্যানাল থাকছে, সরু একটা টিউবের মতো। তো এই স্ক্লেমস ক্যানাল আমাদের টার্গেট কি, এই জলটাকে, অ্যাকোয়াসটাকে স্ক্লেমস ক্যানালের মধ্যে দিয়ে দেয়া, ঠিক আছে। তাহলে কি এখান থেকে ডাইরেক্ট একটা বড় গর্ত করে দিলেই হয়, তাহলে প্রবলেম কি হবে, বড় যদি একটা অ্যাটাচমেন্ট থেকে থাকে তাহলে প্রবলেম কি হবে। ধর এই জানলা, ঘরের ভিতরে অনেক জল আছে, জানলা দিয়ে জল চলে যাচ্ছে, তাহলে একেবারে অনেকটা জল চলে যাবে, কোনো কন্ট্রোল থাকবে কি। তাহলে কন্ট্রোল করার জন্য কি করতে হবে, ওখানে কিছু ভালভ দিতে হবে বা প্রেশার একটা গ্রেডিয়েন্ট দিতে হবে। তো এই জায়গাটায় কি হয় না, একদম কর্নিয়ার সাইডে ধর বড় বড় কিছু ওপেনিং আছে, ওপেনিং, এগুলো গোলগুলো যেগুলো আঁকলাম এগুলো সেল নয়, এগুলো জাস্ট ওপেনিং, এর চারদিকে সেল আছে, টিস্যু আছে। তো এই ওপেনিংগুলো থেকে আস্তে আস্তে জলটা ঢুকবে। তাহলে কিন্তু প্রেশার গ্রেডিয়েন্ট কীভাবে তৈরি করব, প্রথম গর্তটাকে বড় করলাম, তারপরে গর্তটা আরেকটু ছোটো, তারপরটা একদম ছোট। এখানে কি হলো, একটা এখানে সব থেকে বেশি প্রেশার আছে, তাই জন্য এখান থেকে একটু ওয়াটার এখানে চলে গেল। তারপরে এখানে এসে প্রিভেন্ট হচ্ছে কি না, এখানের ওপেনিংটা একটু ছোট, তারপরে আরও ছোট হয়ে তবে এখান থেকে গিয়ে স্ক্লেমস ক্যানালে ওপেন হচ্ছে, ঠিক আছে। এরম করে কি হচ্ছে না, ট্র্যাবিকুলার মেশওয়ার্কের ওই স্ট্রাকচারটা কেন ওরম হয়েছে, কেন ওরম রাখা হয়েছে, যাতে ওয়াটারটা কন্ট্রোলে যায়, কন্ট্রোলে বাইরে যায়, ঠিক আছে। একসঙ্গে পুরোটা বাইরে চলে না যায়, কন্ট্রোলে বাইরে যায়। এবারে স্ক্লেমস ক্যানাল থেকে কোথায় যায়, কিছু কিছু কানেক্টিং টিউব আছে, চ্যানেল আছে, যেগুলো দিয়ে স্ক্লেরার উপরে স্ট্রাকচারটার নাম কি, স্ক্লেরার উপরে কি থাকে, আমাদের যে সাদাটা আছে ওটা স্ক্লেরা, কনজাংটিভা, স্ক্লেরার উপরে কনজাংটিভা আছে, সেই কনজাংটিভার নিচে কিছু কিছু ভেসেলস আছে, ওই ভেসেলসগুলোয় গিয়ে অ্যাকোয়াসটা ব্লাড ভেসেলসের সঙ্গে মিলে গেল, ঠিক আছে। তারপরে ব্লাড ভেসেলসগুলো কোথায় চলে যায়, হার্টে চলে যায়, যাই হোক। তো এটা হলো অ্যাঙ্গেলের স্ট্রাকচার, ঠিক আছে। এবার অ্যাঙ্গেলের গ্রেডিং করবি কি করে, অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট কেন, অ্যাঙ্গেলের দুটো জিনিস, একটা হলো অ্যানাটমিক্যালি ওপেন, আর একটা হলো ফিজিওলজিক্যালি ওপেন। অ্যানাটমিক্যালি ওপেন মানে কি, আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা খোলা, জানলাটা খোলা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ধর এই জানলাটা কাঁচ দিয়ে ঢাকা, নাকি কোন জানলা, যে কোনো একটা জানলা ধর কাঁচ দিয়ে ঢাকা, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি, জানলার বাইরে সব কিছু জিনিস দেখতে পাচ্ছি, তার মানে এটা অ্যানাটমিক্যালি ওপেন। কিন্তু জানলা যখন কাঁচ দিয়ে ঢাকা থাকছে তখন আমি বাইরের জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু কিছু জিনিস পাস হতে পারছে না, সেটা হলো ফিজিওলজিক্যালি ক্লোজার। অ্যানাটমিক্যালি ওপেন কিন্তু ফিজিওলজিক্যালি ক্লোজার। এই জায়গায় ধর কোনো একটা অক্লুশন এলো, এখান থেকে আমি দেখছি গনিওস্কোপ দিয়ে, ঠিক আছে ওটা আসছে, গনিওস্কোপ দিয়ে দেখছি অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, তার মানে কি অ্যানাটমিক্যালি ওপেন, কিন্তু ফিজিওলজিক্যালি এর কাজ করছে, ওপেন কি, ওপেন নয়, তাহলে ফিজিওলজিক্যালি এটা ওপেন নয়।
আচ্ছা, অ্যাঙ্গেলটা আবার কী দিয়ে দেখিস? অ্যাঙ্গেল ইভ্যালুয়েশনটা কী দিয়ে করা হয়? তোরা আইয়ের ফিজিওলজি না ফিজিওলজিতে ছিল না? ছিল তো? তো বল ইয়েতে অ্যাঙ্গেল কী দিয়ে দেখা হয়? গনিওস্কোপ দিয়ে দেখা হয়। গনিওস্কোপটা কি? আচ্ছা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি জানিস? একদম। তাহলে কি চোখের ভিতরে যে লাইট ঢুকছে, তার সামনে থেকে চোখের ভিতরে যে লাইটটা ঢুকছে, এটা চোখের ভিতরে ইন্টারনাল রিফ্লেকশন হয়ে, এই ধর কর্নিয়া পুরোটা, এখানে ইন্টারনাল রিফ্লেকশন হয়ে বারবার ভিতরেই চলে আসছে, ঠিক আছে? এটা বাইরে বেরোচ্ছে না। তাহলে এটাকে বাইরে বের করবার জন্য কি নিতে হবে? এদিকে কি আছে? এয়ার আছে। এয়ারটা এর থেকে কম কি বলে ওটাকে, অপটিক্যাল ডেনসিটিতে। তাহলে এখানে অপটিক্যাল ডেনসিটি হাইয়ার কিছু একটা স্ট্রাকচার রাখতে হবে আমাকে। রাখলে কি হবে? লাইটটা এখান থেকে ডাইরেক্ট পাস হয়ে চলে যাবে, তাই তো? তাহলে এখানে আমি কি রাখবো? একটা কোনো কাঁচ জাতীয় যে কোনো একটা জিনিস ওখানে রেখে দেবো, দিলে আমি ডাইরেক্ট দেখতে পাবো। তাহলে এখান থেকে ধর যে লাইটটা এরকম যাচ্ছিল, যে লাইটটা অ্যাকচুয়ালি ফিরে আসছিল, সেই লাইটটা আমি একটা এখানে কাঁচ দিলাম, দিতে এদিক থেকে দেখতে পাচ্ছি। পেশেন্টটাকে শুইয়ে দিয়েছি নিচে, মানে বেডে শুয়ে আছে, তার উপরে একটা কাঁচ দিলাম, একটা গোল মতো কাঁচ, নিচের দিকটা কনকেভ, উপরের দিকটা কনভেক্স, এরকম একটা কাঁচ দিলাম, দিয়ে পেশেন্টের আমি সাইড থেকে, এখানে চোখটা আছে পেশেন্টের, আমি সাইড থেকে দেখে নিলাম। এটাকে বলে ডিরেক্ট গনিওস্কোপি, ঠিক আছে? কোনো লাইটটা স্ট্রেট পাস হয়ে চলে যাচ্ছে, লাইটটা স্ট্রেট পাস হয়ে আমার চোখে চলে আসছে, আমি তাই দেখতে পাচ্ছি। এটাকে বলে স্ট্রেট ডিরেক্ট গনিওস্কোপি। এবার এটার জন্য কি করতে হচ্ছে? আমাকে এরম নিচু হয়ে করতে হচ্ছে। আর ডাক্তারদের ভুঁড়ি তো খুব বেশি হয় জানিস, সেখানে নিচু হয়ে দেখতে পারে না। সেই জন্য কী করলো ডাক্তাররা? এখানে একটা এমন একটা স্ট্রাকচার দিয়ে দিল যেটা লাইটটা সোজা চলে আসবে। কি দিলে লাইটটা ওরম বেঁকে যায়? এখানে একটা আয়না বা প্রিজম দিলে, তাই তো? তো ওখানে একটা আয়না দিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে কি হলো? লাইটটা এখানে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, সেখানে যাকে বলা হয় ইনডিরেক্ট গনিওস্কোপি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে গনিওস্কোপি করে কি কি দেখা হচ্ছে? অ্যাঙ্গেলের স্ট্রাকচার, অ্যাবনর্মালিটি, নর্মালিটি যা হোক থাকছে সেটা দেখা হচ্ছে। এবার এটার গ্রেডিংয়ে আয়, যে অ্যাঙ্গেলটার গ্রেডিং। গ্রেডিংয়ের ইম্পর্টেন্ট কি? গ্রেডিং করে তুই ফিজিওলজি কিন্তু বুঝতে পারছিস না। অ্যাঙ্গেলটা দেখে কি ফিজিওলজি বোঝা যায়? অ্যাঙ্গেলটা দেখে ফিজিওলজি বোঝা যায় না। তাহলে ফিজিওলজি কীভাবে বোঝা যায়? কাজ দেখে। কাজ কি কাজ করে অ্যাঙ্গেলটা? একই সময় ড্রেন করছে, তার ফলে কি রেজাল্ট হচ্ছে? আইওপি কম হচ্ছে। তাহলে আইওপি কম থাকছে কিনা সেটা যদি মেজার করতে পারিস, সেটা হচ্ছে অ্যাঙ্গেলের ফিজিওলজি। আইওপি কম আছে তার মানে অ্যাঙ্গেল ফিজিওলজিক্যালি ওপেন আছে। তাহলে এবারে ভাব, একটা পেশেন্টের আইওপি কম, কিন্তু তুই অ্যাঙ্গেলের কোনো স্ট্রাকচার দেখতে পাচ্ছিস না, সেটার মানে কি? অ্যাঙ্গেলটা কিছু দিয়ে ঢাকা আছে, তাই তো? কি দিয়ে ঢাকা থাকতে পারে? কর্নিয়াটা কি এদিকে চলে আসতে পারে? আসতে পারে? কর্নিয়াটা তো বেলুনের বাইরের লেয়ারটা, সেটা কোনো দিন ভিতরের দিকে ঢুকবে না। তাহলে কি করে ঢুকতে পারে? অবস্ট্রাক্ট করতে পারে। এই আইরিসটা এরম উপরে উঠে গেল, প্লেটু আইরিস সিনড্রোম আছে একটা। বা পিউপিলে যদি ব্লক হয়, এই জায়গাটা যদি ব্লক হয়ে গেল, তাহলে অ্যাকোয়াস এখান থেকে তৈরি হচ্ছে, হয়ে এখান থেকে যে মানে এখানেই অ্যাকুমুলেট হচ্ছে, তাই আইরিসটাকে এরম পুশ করছে সামনের দিকে। তার ফলে কি হচ্ছে? অ্যাঙ্গেলটা দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু কিছু ফিজিওলজিক্যাল ভ্যারিয়েন্ট থাকে, এই দুটো কারণ ছাড়াও কিছু কিছু ফিজিওলজিক্যাল ভ্যারিয়েন্ট থাকে যেখানে আইরিসের স্ট্রাকচারটাই এমনভাবে থাকে যেটা অ্যাঙ্গেলটা দেখা যায় না, কিন্তু সেখানে অ্যাঙ্গেলটা কাজ করে দিচ্ছে। সুতরাং সেক্ষেত্রে হচ্ছে কি, অ্যানাটমিক্যালি ক্লোজার কিন্তু ফিজিওলজিক্যালি ওপেন অ্যাঙ্গেল। তো এবারে এই অ্যাঙ্গেলটাকে কিভাবে আমরা ক্লাসিফাই করব বা গ্রেডিং করব? দু তিনটে ভাবে করা যায়। একটা হলো স্লিট ল্যাম্পে আমি দেখছি, বা সামনে থেকে তোরা একটা আছে টর্চ দিয়ে দেখা যায়, মোবাইলে টর্চ বের করে হচ্ছে এরকম পাশ থেকে ফেল। পাশ থেকে ফেললে কি দেখবি? এই সামনে ধর তুই এদিক থেকে লাইটটা ফেলছিস, ফেললে কি দেখবি? এটা হচ্ছে পিউপিল, এই পুরোটা আইরিস। এদিক থেকে যদি লাইটটা আসে, এই যদি অ্যাঙ্গেলটার ডেপথ কম হয়, আইরিসটা যদি সামনের দিকে ফোলা থাকে,
এটা ধর আইরিশটা, এই মাঝখানে একটা ওপেনিং, এই আইরিশটা যদি সামনের দিকে ঢাকা থাকে, খোলা থাকে, তাহলে এই থেকে লাইট ফেলবো, শুধু এই সারফেসটা লাইটিং হবে, এদিকে ডার্ক থাকবে। এটাও একটা আইরিশ শ্যাডো, যেটা হচ্ছে হাফ আইরিশকে পুরো ঢেকে রাখে। লেন্সের যখন ক্যাটারাক্ট পড়েছিলি তখন একটা আলাদা আইরিশ শ্যাডো বলেছিলাম, ওটা আলাদা, ওটা চোখের ভিতরে মানে পিপলের ভিতরে, এটা হচ্ছে আইরিশের উপরে। এটা হচ্ছে টর্চ দিয়ে বোঝা দিয়ে। এবারে স্লিট ল্যাম্পে কিভাবে বুঝবি? স্লিট ল্যাম্পে এখানে একটা স্ট্যান্ডার্ড ধরা হয় কর্নিয়ার পেরিফেরিতে। কর্নিয়ার পেরিফেরি মোটামুটি 0.8 থেকে 1 মিলিমিটার মতো। তো এটার সঙ্গে আমি অ্যাঙ্গেলের যে ডেপথ, পেরিফেরাল অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল নয়, সেন্ট্রাল অ্যাঙ্গেলের ডেপথে কোনো সম্পর্ক নেই। পেরিফেরাল কর্নিয়া উইথ পেরিফেরাল অ্যান্টেরিয়র চেম্বারের যে ডেপথ, সেটাকে আমি কম্পেয়ার করব। যদি দেখি কর্নিয়া এতটা ঠিক আর লেন্স সেম পরিমাণে ঠিক, তাহলে আমি বলবো অ্যাঙ্গেল পুরোপুরিভাবে ওপেন, গ্রেড 4 ওপেন। যদি দেখি যে এটা হাফ হয়ে গেছে, হয় 1 থেকে হাফের মধ্যে হয়ে গেছে, তাহলে গ্রেড 2। যদি হাফ থেকে 1/4 হয়ে যায় তাহলে গ্রেড 4। যদি 1/4-এরও কম থাকে, যাই হোক এগুলো পরে পড়ে নিবি। আর একদম গ্রেড 0 মানে হচ্ছে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। কোনো স্ট্রাকচার নেই, কোনো স্পেস নেই কর্নিয়ার আর আইরিশের মধ্যে, সেটাকে বলে পেরিফেরাল সাইনেকিয়া। ঠিক আছে, পেরিফেরাল অ্যান্টেরিয়র সাইনেকিয়া, আইরিশ আর কর্নিয়া জুড়ে গেছে। ঠিক আছে, আরেকটাভাবে গ্রেড করা যায়। এটা তুই ইমেজিং করলি, ওসিটি করলি বা আলট্রাসোনোগ্রাফি করলি, করে এই জায়গাটা ছবিটা পেলি, এই জায়গার ছবিটা পেলি, তখন কি এই জায়গার ছবি পেলি, পেয়ে দেখলি যে এখানে হচ্ছে আইরিশটা আছে, আইরিশের সঙ্গে একটা অ্যাক্সিস আঁকলি, আর কর্নিয়ার ইনার সারফেসের সঙ্গে একটা অ্যাক্সিস আঁকলি। এই অ্যাক্সিসটাকে মেজার করলি। এটা কিন্তু ইনভেস্টিগেশন থেকে হচ্ছে, এটা স্লিট ল্যাম্পে দেখে নয়, ইনভেস্টিগেশন দেখে হচ্ছে যে এটা কতটা অ্যাঙ্গেল আছে। যদি দেখা যায় 35-এর বেশি আছে তাহলে ওয়াইডলি ওপেন, যদি আস্তে আস্তে আরও কম হয় তাহলে সেটা সেই হিসাবে গ্রেডিং হয়। ঠিক আছে, এটা তো হলো জাস্ট, এটা কি আমি অ্যাঙ্গেলের স্ট্রাকচারটা দেখতে পেলাম? এই যে 3টে পদ্ধতি বললাম, অ্যাঙ্গেলের স্ট্রাকচারটা দেখতে পেলাম না, তাহলে এটা কি ইনডিরেক্ট এভিডেন্স যে অ্যাঙ্গেলটা মেবি ওপেন আছে। ঠিক আছে, এবারে এটা ওপেন অ্যাকচুয়ালি আছে কিনা দেখার জন্য আমাকে কি করতে হবে? ডাইরেক্ট দেখতে পাস কিসে, কি করে অ্যাঙ্গেলটা দেখা যায়? গনিওস্কোপি করে দেখতে হবে। তাহলে গনিওস্কোপি করে যদি আমি দেখি যে অ্যাঙ্গেলের সব স্ট্রাকচারগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে, তাহলে বলবো অ্যাঙ্গেলটা ওপেন আছে। কি কি স্ট্রাকচার আছে অ্যাঙ্গেলে বল? একটা তো ট্র্যাপিকুলার মেশওয়ার্ক বললি, আর এই বড় গোলটা কি ছিল? এর এই পুরো চারদিকে আছে, এটা হচ্ছে স্ক্লেমস ক্যানাল, তার সামনে হচ্ছে ট্র্যাপিকুলার মেশওয়ার্ক, এদিক থেকে আসছে হচ্ছে কর্নিয়া, যেখানে এন্ড হচ্ছে সেটা হচ্ছে স্কোয়ালবেস লাইন, আর এর নিচে আছে, এখান থেকে দেখতে পাবে হচ্ছে স্ক্লেরা, স্ক্লেরাল স্পার বলে সেটাকে, আর তার নিচে আছে কি সিলিয়ারি বডি বা রুট অফ আইরিশ। ঠিক আছে, তাহলে একদম সামনে থেকে কি, একদম উপরে কর্নিয়া, এন্ডোথেলিয়াম, তারপরে হচ্ছে সোয়ালবেস লাইন, তারপর হচ্ছে ট্র্যাপিকুলার মেশওয়ার্ক। এবার যখন তুই ইনডিরেক্ট গনিওস্কোপি করবি তখন স্ট্রাকচারগুলো কি হবে? উল্টে যাবে, আয়না দিয়ে দেখছিস, সুতরাং সেই হিসাবে তখন উল্টোভাবে দেখতে পাবো। ঠিক আছে, এবারে গ্লকোমায় একটা বললি যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে কি, মোস্ট ইম্পর্টেন্ট মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি? অকুলার হাইপারটেনশন। ঠিক আছে, আইওপি। আইওপিটা কি জিনিস? নর্মাল আইওপি কত চোখের? কত? আইওপি কত? এগুলো তো ফিজিওলজিতে পড়েছিলি রে সবাই, সব ভুলে গেছি। নর্মাল আইওপি মোটামুটি 120 মিলিমিটার অফ এইচজি, তাই তো? তাহলে
আপ টু 20, তা সেটা বল, যা জানিস মোটামুটি এটা বল। মোটামুটি ধর 11 থেকে 21 এরম একটা বলে, ঠিক আছে। তো এবার আইওপির এই যে রেঞ্জটা, তাহলে যদি আইওপি 11 থেকে কম হয় তাহলে কি প্রবলেম হয়? একদম চুপসে যাবে, যেটা হয় অ্যাকচুয়ালি হয়, সিলিয়ারি বডি কোনো কাজ করছে না, অ্যাকোয়াস ফর্ম হচ্ছে না, চোখটা চুপসে যায়, সেটাকে কি কন্ডিশন বলে? থিসিস বালবাই, থাইসিক্যাল আই বা থিসিস বালবাই, যাই হোক একটা বলে। এবার অ্যাকচুয়ালি চোখের ভিতরে প্রেশারটাকে কন্ট্রোল করছে, এই জায়গাতেও একটা ফ্লুইড থাকে, এখানেও একটা ফ্লুইড থাকে, তো ওই দুটো ফ্লুইড হচ্ছে কন্ট্রোল করছে। কোন ফ্লুইডটা বেশি ইম্পর্টেন্ট, ভিট্রিয়াস না অ্যাকোয়াস? ভিট্রিয়াসটা কেমন স্ট্রাকচার? জেলির মতো, যেটার কোনোদিন পড়েছিস যে ড্রেন হচ্ছে কোথাও থেকে, ফর্ম হচ্ছে কোথাও থেকে? কোনো স্ট্রাকচার সেরাম নেই, কোনো স্ট্রাকচার সেরাম নেই যেটা জন্মের সময় তৈরি হয়, মরবার সময় আবার ইয়ে হয়। এটা অবশ্যই ইয়ে হচ্ছে, কিন্তু অ্যাকোয়াসের মতো অতটা যাচ্ছে না। মানে পৃথিবী তো ঘুরছে, কিন্তু আমরা পৃথিবী থেকে দাঁড়িয়ে বুঝতে পারছি ঘুরছে, সেটাই সেই রকম ব্যাপার, মানে হচ্ছে কিন্তু অতটা ইম্পর্টেন্ট দেখছি না। আর আমরা তো ডাক্তার, আমরা ওভারঅল দেখি, অত ইঞ্জিনিয়ারদের মতো খুঁটিয়ে খাটিয়ে দেখতে যাই না। তো কি হচ্ছে না, সিলিয়ারি বডি বা অন্যান্য জায়গার কোরয়েড ফোরয়েড যেখান থেকে হোক, যেখানে ব্লাড ভেসেলস আছে সেখান থেকে একটা লিক হয়, সেখান থেকে একটা সিক্রিশন হয়। তো সেই জায়গাগুলো থেকে কিছু কিছু ওয়াটার পার্টিকেল আসছে, তার সঙ্গে এক্সট্রাও কিছু কিছু আসছে, প্রোটিন বা মিনারেল আসছে, যেগুলো পুরোটা থেকে যাচ্ছে। কিন্তু সিলিয়ারি বডি হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেখান থেকে অ্যাক্টিভলি ফর্ম হচ্ছে, অ্যাক্টিভলি অ্যাকোয়াস সিক্রিশন হয়ে যাচ্ছে। সেই অ্যাকোয়াসটা কোথায় যাচ্ছে? কিছু নিচের দিকে চলে আসছে, কোথায়? ভিট্রিয়াসে, আর বেশিরভাগটা চলে যাচ্ছে সামনের দিকে। কারণ কি? ধর দরজাটা খোলা হলো, এখানে অনেক লোকজন ভর্তি, বলে যাও চলে যাও, এই দিক থেকেই তো বেশি যাবে। এখান থেকে হয়তো কারোর ইচ্ছা হলো ঝাম মারা, সে মারতে পারে, বেশিরভাগ যাবে দরজা থেকে। তাহলে কি, যেখান থেকে প্রোডাকশন হচ্ছে জলটা যাবে কোন দিকে বেশি? যেদিক থেকে বাইরে বেরোনোর রাস্তা আছে, বাইরে বেরোনোর রাস্তাটা আছে সামনে, সেই জন্য জলটা সামনেই চলে গেল। কিছুটা যাচ্ছে ভিট্রিয়াসে, ভিট্রিয়াসে জেলিটা আছে, ওটারও হাইড্রেশনের দরকার আছে, সেই জন্য ওখানে কিছুটা যাচ্ছে, বাকিটা চলে যাচ্ছে অ্যাকোয়াসে, অ্যাকোয়াস হিউমারের মধ্যে অ্যান্টেরিয়র চেম্বারে চলে যাচ্ছে, ঠিক আছে। তো চলে গিয়ে এদিক থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আইওপি, চোখের যে নর্মাল স্ট্রাকচারটা, আইওপি কী করে? চোখের নর্মাল স্ট্রাকচারটা মেনটেন করে, প্লাস চোখের ভিতরে অনেক কিছু ফিজিওলজি আছে যেগুলোকে মেনটেন করে। চোখের যে নর্মালি স্ট্রাকচারটা বা আইওপি, এটা কে কে মেনটেন করছে? ভিট্রিয়াস প্লাস অ্যাকোয়াস, আগে অ্যাকোয়াস তারপরে ভিট্রিয়াস। এবার এটা তৈরি হচ্ছে কোথা থেকে? অ্যাকোয়াসটা সিলিয়ারি বডি, তারপরে এটা কোথায় যাচ্ছে? সিলিয়ারি বডি থেকে ফর্ম হয়ে কোথায় প্রথম যাচ্ছে? অ্যান্টেরিয়র চেম্বার আর অ্যান্টেরিয়র সেগমেন্ট কোনটা বল? আচ্ছা আগে বল অ্যান্টেরিয়র সেগমেন্ট কোনটা? লেন্সের পিছনেরটা কি, সেগমেন্ট না পোস্টেরিয়র চেম্বার? দেখ একটা জিনিস, তোরা যখন ক্যাটারাক্ট সার্জারি পড়বি তখন একটা জিনিস পড়বি, যে এসআইসিএস বা ফেকো উইথ PCIOL, ঠিক আছে। এই নামটা তোরা খুব বেশি পড়বি, এটা চোখের লাইফে খুব বেশি লাগে। এখানে এই পিসি, এটা হলো পোস্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার, IOL, লেন্সটা তাহলে কোথায় থাকে? লেন্সটা কোথায় থাকে? পোস্টেরিয়র চেম্বারে, ঠিক আছে। তাহলে লেন্সটুকুই হচ্ছে পোস্টেরিয়র চেম্বার, আইরিসের পিছনে যেটুকু স্ট্রাকচার থাকছে সেটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার, ঠিক আছে। লেন্সটা তো আর এখানে থাকে না ভিট্রিয়াসের মধ্যে, তাহলে এই জায়গাটা চেম্বার নয়, এটা হচ্ছে সেগমেন্টের মধ্যে পড়ে। এটা জাস্ট মনে রাখার জন্য বললাম যে এইটুকু হচ্ছে সেগমেন্ট, এর এই লেন্সের উপরে, লেন্স প্লাস লেন্সের উপরেরটুকু হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্ট, লেন্সের নিচেরটা হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট। আর অ্যান্টেরিয়র সেগমেন্টের মধ্যে দুটো ভাগ, যেটা হচ্ছে আইরিস দিয়ে হচ্ছে, আইরিসের আগেরটা অ্যান্টেরিয়র চেম্বার, আইরিসের পিছনেরটা পোস্টেরিয়র চেম্বার, ঠিক আছে। তাহলে ওয়াটার অ্যাকোয়াসটা ফর্ম হয়ে প্রথম কোথায় যাচ্ছে?
পোস্টেরিয়র চেম্বারে। ভেরি গুড। পোস্টেরিয়র চেম্বার থেকে এবারে বাইরে সামনে আসার, অ্যান্টেরিয়র চেম্বারে আসার রাস্তা কোনটা? পিউপিল দিয়ে। কেন আইরিশটাকে ফাটিয়ে বেরিয়ে চলে যেতে পারে না? আচ্ছা, তাহলে অ্যাকুয়াসটা কোথা থেকে যাচ্ছে? এখান থেকে তৈরি হলো, হয়ে এখানে গেল, গিয়ে তারপরে এখানে ছিল লেন্স, দিয়ে পিউপিল দিয়ে তৈরি হয়ে সামনে চলে এলো। ঠিক আছে, অ্যান্টেরিয়র চেম্বারটা ভরে দিল। এবারে ওটা কোথায় যাবে? যাই হোক, ওই অ্যাঙ্গেল দিয়ে চলে গেল। ঠিক আছে, তাহলে এবারে ভাব যে যদি পিউপিলে কোনো অবস্ট্রাকশন হয় তাহলে সেটা কি প্রবলেম হবে? পিউপিল থেকে জলটা যেতে পারছে না। ধর পিউপিলের সঙ্গে লেন্সটা সাইনেকিয়া হয়ে গেছে। সাইনেকিয়া মানে কি? জুড়ে যাওয়া। পিউপিলের সঙ্গে লেন্সটা পুরোপুরিভাবে 360 ডিগ্রি জুড়ে গেছে। গেলে অ্যাকোয়াসটা কোথায় যেতে, মানে কোনো দিকে যেতে পার, তাহলে আইরিশটাকে ফুলিয়ে দিল। তখন তাহলে জলটা পাস হওয়ার রাস্তা কিছু করতে পারবি তুই? কি করতে হবে? পারতে তো হবেই তোকে। কোথায় কাটবি? সাইনেকিয়াটা কেটে দিবি। ভেরি গুড। সাইনেকিয়া কাটতে গেলে চোখের ভিতরে ঢুকতে হবে। চোখের ভিতরে না ঢুকে কিছু করতে পারবি? ঠাস ঠাস করে চড় মারবি। মারলে কি হবে? নড়ে যাবে। নড়ে গেলে অ্যাটাচমেন্টটা চলে যাবে। কিন্তু পেশেন্টকে মারা যায় না। আসলে সত্যি নয়, এটা মারা যায় না। তাহলে কি করতে হবে? এই জায়গায় আইরিশটা যে ফুলে গেল, এইখানটা একটা ওপেনিং তৈরি করে দিবি। শরীরের ভিতরে যে কোনো জায়গায় কোনো ওপেনিং বল, বা ধর কিডনিতে পাথর জমে যায়, পাথরটাকে ফাটিয়ে দেওয়ার জন্য কি এনার্জি ইউজ করা হয়? ওয়াটারটা যদি আমি মারি, যদি আমি বলি ওই বিল্ডিংয়ে আমি কিছু করবো, ওয়াটারটা মারছি, তাহলে এই দেয়ালটাকে তো ফুটো করতে হবে। কোন কি জিনিস আছে এটা এই দেয়ালটাকে ফুটো না করে গিয়ে আমি শুধু ওই বিল্ডিংটাকেই মারতে হবে? লেজার। লেজার দিয়ে হচ্ছে যে কোনো জায়গায় লেজার দিয়ে হচ্ছে ওইটা করা যায়। তো লেজার দিয়ে কি করছি, আমি এইখানটায় কিছু করলাম না, ডাইরেক্ট গিয়ে এখানে একটা গর্ত করে দিলাম। ঠিক আছে, করে দিলে কি হবে? অ্যাকোয়াসটা এখান থেকে বেরিয়ে চলে গেল। পিউপিলের কি দরকার? পিউপিলের দরকার লাইটটা পাস হওয়া, আর অ্যাকোয়াসটাকে এদিকে দেওয়া। লাইট তো পাস হচ্ছে, আমি শুধু অ্যাকোয়াসটাকে এদিক থেকে একটা লাইন করে দেওয়া হলো। এবারে যখন গ্লকোমার কথা হচ্ছে তখন হচ্ছে প্রথম আসছে যেটা অপটিক ডিস্কের কিছু কিছু চেঞ্জ হচ্ছে। অপটিক ডিস্কের কি কি চেঞ্জ হয়? অপটিক ডিস্কের কি কি চেঞ্জ হয়? রেটিনাল লেয়ারগুলোর নাম কেউ পারবি? বল রেটিনাল লেয়ারগুলো। দেখো সব অ্যানাটমিও ভুলে গেছে। রেটিনাল লেয়ারগুলোর মধ্যে একটা লেয়ার হচ্ছে গ্যাংলিয়ান লেয়ার, একটা লেয়ার হচ্ছে রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার। তো দিদি কি এখানে পড়ে সিনিয়র ইয়ারে কেউ? না, তোর পুরো তোর মতো দেখতে, তোদের একটা মানে ফাইনাল ইয়ার বা তার পরের ইয়ার একজন কেউ আছে না? কে না, আলাদা হতে পারে। যাই হোক, বল ডিস্কে কি কি ফাইন্ডিংস, অপটিক ডিস্ক সেখানে কি কি চেঞ্জ হয়? অপটিক ডিস্কে কি থাকে বল? পুরো এই রেটিনা, রেটিনা থেকে এখানে হচ্ছে রেটিনার মাঝখানে যখন ড্রয়িং করবি, রেটিনার একদম মাঝখানটায় হচ্ছে ম্যাকুলা। ম্যাকুলাটা আঁকবি আর একটা প্লাস চিহ্ন দিয়ে দিবি, ক্রস নয় কিন্তু প্লাস চিহ্ন, মানে ম্যাকুলাটা ঠিক আছে। তার ন্যাজালি থাকছে হচ্ছে অপটিক ডিস্ক, তার মানে এটা কোন চোখের ছবি আঁকা? ডান চোখের। এখান থেকে যাচ্ছে হচ্ছে ব্লাড ভেসেলসগুলো চলে যাচ্ছে। তো অপটিক ডিস্কে কি কি জিনিস আছে? একটা তো বেরোচ্ছে দেখতে পাচ্ছিস, ব্লাড ভেসেলসগুলো আছে, মানে আর্টারি ভেন দুটোই আছে। আর কি আছে? অপটিক নার্ভ। তো অপটিক নার্ভটাই, অপটিক নার্ভের মাথাটা, সেখানে অপটিক নার্ভ নিশ্চয়ই থাকবে। তো সেখানে কি আছে নার্ভে, কি কি আছে? অ্যাক্সন আছে। তো অ্যাক্সনগুলো আসছে কোথা থেকে? হ্যাঁ, আরে রেটিনা থেকে আসছে, পুরো রেটিনা থেকে, গ্যাংলিয়ন ফ্যাংলিয়ন যাই হোক ওই লেয়ারগুলো থেকে। এই ধর রেটিনার একদম এটা হচ্ছে কোরয়েড,
তারপরে হচ্ছে পিগমেন্ট আউটার রেটিনা, ইনার রেটিনা, পিগমেন্ট এপিথেলিয়াম যা হোক আছে, যেখান থেকে গ্যাংলিয়নিক সেল হয়ে এইটা এরম করে চলে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাক্সনগুলো যাচ্ছে এরম চলে যাচ্ছে, ঠিক আছে। সব অ্যাক্সনগুলো পুরো রেটিনা থেকে এরম অ্যাক্সনগুলো আসছে, এসে সেটা কনডেন্স হয়ে চলে যাচ্ছে অপটিক নার্ভের ভিতরে, ঠিক আছে। তাহলে এই যে অপটিক নার্ভের মধ্যে এতগুলো অ্যাক্সন আছে, এটাকে বলা হয় রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার, ঠিক আছে। নার্ভ ফাইবার লেয়ারগুলো যে এসে কনডেন্স হচ্ছে সেটা হচ্ছে রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার। এবার এটা একটা প্যাটার্ন আছে, এটা হচ্ছে ন্যাজাল, এটা টেম্পোরাল। এবারে এখান থেকে এটা কি এটা ম্যাকুলা, ম্যাকুলা থেকে যে ফাইবারগুলো যাচ্ছে সেগুলো ইউজুয়ালি এটা কি সুপেরোটেম্পোরাল, এটা টেম্পোরাল, সরি সুপেরে ইনফিরিয়র, এই দিকটা মানে সুপেরোটেম্পোরাল। এখান দিয়ে ঢুকছে উপরের ফাইবারগুলো, নিচ থেকে ঢুকছে এই ফাইবারগুলো। এটাকে বলা হয় আর্কুয়েট ফাইবার। এটা গ্লকোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে গ্লকোমাতে আস্তে আস্তে নিউরোপ্যাথি হচ্ছে, আস্তে আস্তে নার্ভ ফাইবার লেয়ার ড্যামেজ হচ্ছে। সেটা সব থেকে লাস্টে যে চেঞ্জগুলো আসে সেটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল আর ইনফিরিয়র টেম্পোরাল, এই চেঞ্জগুলো আসে। এবং এটা আরও ইম্পর্টেন্ট কেন, তার কারণ এটা হচ্ছে ম্যাকুলা থেকে ফাইবারগুলোকে নিয়ে আসছে। আমরা দেখি কোন জায়গায়, চোখের পুরোটার মধ্যে দেখি কোন জায়গা থেকে, রেটিনার কোন জায়গায় মেনলি লাইটটা পড়লে আমরা দেখতে পাই? ম্যাকুলাতে। আমার দিকে তাকিয়ে আছিস তো? এবার বল, দরজা থেকে কেউ আসছে কি? আমার দিকে তাকিয়ে বল, আসছে কি? তাহলে এটা দেখতে পেলি কোন জায়গায় লাইটটা পড়লো? পুরো জায়গাতেই পড়ে, কিন্তু আমাদের মেন ভিশনটা দরকার, যেটা সেন্ট্রাল ভিশন, ঠিক আছে। কারণ আমাদের আউটডোরে যখন যাবি চেক করবে কি না, সেন্ট্রাল সোজা যেটা দেখতে পাচ্ছিস। ফিল্ড অফ ভিশনটা নেগলেক্টেড একটু, এবং ওটা দরকার কখন পড়ে বলতো? ফিল্ড অফ ভিশন কি দরকার পড়ে? কখন দরকার পড়ে? মানুষের বেশি দরকার পড়ে না বাঘ সিংহ ছাগলের বেশি দরকার পড়ে? কেন? তাহলে মানুষের প্রোটেকশনের দরকার নেই? মানুষের মাথায় বুদ্ধি হচ্ছে প্রোটেকশন, তাই তো? ওই জন্য যে মানুষকে শুধু সামনে দিয়ে রেখেছে যে তুমি যেটা দেখবে স্পষ্টভাবে দেখো, বাইনোকুলারলি দেখো, আর ফিল্ডের অতটা দরকার নেই। দরকার তো সবই আছে, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল ভিশনটাকে মেনলি টার্গেটের মধ্যে আসছে, কারণ গ্লকোমা এমন একটা রোগ যে একদিন না একদিন সে অন্ধ হয়ে যাবে, কিন্তু সে সেন্ট্রাল ভিশনটা দিয়ে যাতে জাস্ট সেন্ট্রাল পোর্শনটা যেন দেখতে পারে, সেই জন্য মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে সুপেরোটেম্পোরাল আর ইনফেরোটেম্পোরাল। এটা আসছে ম্যাকুলা থেকে, তার বাইরের এই ফাইবারগুলো আসছে চারদিক থেকে, এসে ওখান থেকে যাচ্ছে। এবারে ভাব যে নার্ভ ফাইবার লেয়ারগুলো এখানে অ্যারেঞ্জমেন্ট কিভাবে হচ্ছে, এটাও একটা ইম্পর্টেন্ট। কাছ থেকে যে নার্ভ ফাইবার লেয়ারগুলো আসছে ওগুলো একদম ডিস্কের পেরিফেরি সাইড থেকে হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, আর ডিস্টাল থেকে যেগুলো আসছে সেগুলো একটু সেন্ট্রাল থেকে ঢুকছে। তাহলে একদম প্রথমে কোথায় লস হচ্ছে? যখন আইওপি বাড়ছে, এই ডিস্কের ভিতরটার নাম হচ্ছে কাপ, আর এই পুরোটা হচ্ছে ডিস্ক, ঠিক আছে। যখন আইওপি বাড়ছে তখন এই সেন্ট্রাল টু পেরিফেরি আস্তে আস্তে লস হচ্ছে। তাহলে সেন্ট্রালে কোন ফাইবারটা আছে? যে ফাইবারটা ডিস্টাল থেকে আসছে, দূর থেকে আসছে, সেই ফাইবারটার আগে লস হচ্ছে। আর যেটা কাছ থেকে আসছে সেটা একদম পেরিফেরি থেকে ঢুকছে, সেই জন্য সেটার লসটা আরও পরে হচ্ছে। তাহলে গ্লকোমায় প্রথম ফিল্ড ডিফেক্ট কোথায় হয়? ডিফেক্ট কোথায় হয়? রেটিনার নার্ভ ফাইবার লেয়ার, এই পেরিফেরাল নার্ভ ফাইবার লেয়ারগুলোর ড্যামেজ হচ্ছে, ঠিক আছে। এবারে যদি এটার সঙ্গে তুই পেরিমেট্রির কথা ভাবিস, মানে ফিল্ড অফ ভিশনের কথা ভাবিস, এই চোখে দিয়ে আমি ফিল্ড অফ ভিশন দিলাম, একদম মাঝখানে কে? এটা ম্যাকুলা। এবং ফিল্ড অফ ভিশন জানিস উল্টো দিক থেকে আমরা দেখি, এই থেকে লাইট এলে নেজাল সাইড থেকে, ধর আমি ডান চোখে মাপছি, নেজাল সাইড থেকে কোনো লাইট আসছে, সেটা রেটিনার কোথায় পড়ছে? টেম্পোরাল সাইডে। তাহলে অপটিক ডিস্কটা কোথায় থাকবে? এই জায়গাটা। অপটিক ডিস্কটা জানিস এটা ব্লাইন্ড স্পট, তাহলে এই জায়গায় কোনো লাইট পড়লে সে দেখতে পাবে না, আর বাকি পুরোটা এই
তাহলে যে পেরিফেরাল যে প্রবলেমগুলো, তাহলে কি হবে না, যখন আমি পেরিমেট্রি দেখব তখন পেরিফেরিতে আমি লস দেখব কিছু কিছু, পেরিফেরিতে টোটাল লসটা হচ্ছে। আস্তে আস্তে যত ধর 2020 সালে একজন আমার কাছে এসেছিল, যার দেখলাম আমি একদম পেরিফেরিতে একটুখানি লস আছে, একটা দুটো পয়েন্টে মিস আছে, পুরোটা মিস নেই, ধর কিছু কিছু এই জায়গাতে একটু মিস আছে, এই জায়গাতে একটু ড্যামেজ আছে, এখানে একটু ড্যামেজ আছে, এখানে একটু ড্যামেজ আছে। গ্লকোমার ফিল্ড পরে পড়বো, কিন্তু মানে স্পেসিফিক যে ফিল্ডগুলো এখন ভেবে নেই জাস্ট রাফলি যে এই জায়গাগুলো প্রবলেম আছে। এবারে আমি অতটা সিগনিফিকেন্ট কিছু দিলাম না, ভাবলাম হয়তো রিপোর্টে কিছু ভুল আছে বা পেশেন্ট ঠিকঠাক করতে পারেনি, যাই হোক ভাবলাম। এবার সে 2 বছর পরে এলো, 2 বছর পরে দেখা গেলো যে এই 3টে পয়েন্ট তো আছে, তার সঙ্গে এখানে 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 আরও অ্যাড হয়েছে, যে ওই জায়গার ভিজুয়াল ফিল্ডটা লস হয়েছে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে এটা, যে আমার ডায়াগনোসিসটা ভুল ছিল, ফিল্ড লসটা প্রোগ্রেস করছে। ঠিক আছে, এটা ইনডিরেক্ট এভিডেন্স যে ডিস্ক লস হচ্ছে। ডিস্ক তো এইটুকু জিনিস, এটা এতটা ভালোভাবে দেখা যায় না, কিন্তু ফিল্ড যে পুরোটা থেকে ডিস্কে পুরো রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারগুলো আসছে, এই পুরো জায়গাতে নার্ভ ফাইবার লেয়ারটা একটা মাইক্রোস্ট্রাকচার, ওটা খুব ভালো করে বোঝা যায় না। বোঝা যায় অবশ্যই যদি একটা ফোকাল কোনো ড্যামেজ থাকে, এই জায়গায় ফোকাল নার্ভ ফাইবার লেয়ারে যদি ড্যামেজ থাকে, সেটা স্লিট ল্যাম্পে রেড ফ্রি ফিল্টারে বোঝা যায়, কিন্তু অতটা ভালোভাবে দেখা যায় না, এবং অতটা ভালোভাবে রাফ আউটডোরে কেউ দেখেও না। ঠিক আছে, তো তাহলে কি এই জায়গার যে প্রবলেমটা, এই ডিস্কের সামান্য একটা প্রবলেম তৈরি করছে, এখানে বড় প্রবলেম কিন্তু খুবই ফেইন্ট একটা প্রবলেম, জাস্ট একটা কালারের ডিফারেন্স। রেটিনার কালার কি রেড টাইপের, ওই রেডের ভিতরে হালকা একটু ডার্কিশ কালার, যেটা বোঝাও যায় না, সেটা ডিস্কে এলো, সেটাও সামান্য জায়গায় প্রবলেম করলো। কিন্তু এই প্রবলেমটা কোথায় আমি ভালো বুঝতে পারবো, এই জায়গার যদি পুরো ড্যামেজ হয়, তাহলে এই ডিস্ক থেকে এরকম একটা প্রবলেম দেখতে পাবো, যেখানে হচ্ছে পেশেন্টটা দেখতে পাচ্ছে না, ফিল্ডে লস আছে। তাহলে ফিল্ডে এত বড় একটা আমি লস দেখতে পাচ্ছি, তাহলে ফিল্ডটা কেন জরুরি, অপটিক নার্ভের হেডে যে ড্যামেজটা হচ্ছে সেটা ইনডিরেক্টলি আমি বুঝতে পারছি ফিল্ড থেকে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে এই ফিল্ডটা বেশি জরুরি। ঠিক আছে, ডিস্কটা আর কি ভাবে দেখা যায়, ডিস্ক তো ডাইরেক্ট চোখে দেখা গেল যে এরকম তার নার্ভ। আচ্ছা, ডিস্কের স্ট্রাকচারগুলো এবারে দেখাই। এটা হচ্ছে ধর ডিস্ক, এটা পুরো সার্কুলার ইউজুয়ালি হয় না, ভার্টিক্যালি একটা ওভাল মতো শেপেড হয়, সার্কুলার টু ওভাল, এতটাও ওভাল হয় না, হালকা একটু ওভাল মতো হয়, এই জায়গাটা একটু কম, এই জায়গাটা একটু বেশি। এর ভিতরে হচ্ছে একটা ইয়েলোইশ মতো স্ট্রাকচার থাকে, এর ভিতরে কে থাকছে একটা ইয়েলোইশ স্ট্রাকচার, এটার নাম কি, একটু আগেই বললাম, এই ভিতরেটা কি কাপ, আর এই পুরোটা হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে ডিস্ক আর এটা হচ্ছে কাপ। তো এবার এখানে কোন জিনিসটা থেকে, এই কাপ থেকে নার্ভ ফাইবার যাচ্ছে না এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, তাহলে এই জায়গাটা আমি মেজার করব কি করে, এই জায়গার থিকনেস আলাদা আলাদাভাবে আমাকে দেখতে হবে, যেটা খুব বেশি সোজা নয় মানুষের পক্ষে। ইনভেস্টিগেশন যখন করি, এটাকে বলা হয় ওসিটি আরএনএফএল, ওসিটি মানে কি অপটিক্যাল কোহেরেন্স টোপোগ্রাফি অফ আরএনএফএল, সেটাই করলে কি হয় না, পুরো জায়গার থিকনেসটা ভালোভাবে ম্যাপের মতো চলে আসে। কিন্তু যখন আমরা চোখে দেখি তখন অতটা ভালো বুঝতে পারি না, সেজন্য আমাদের একটা রেফারেন্স দরকার পড়ে, সেটা হলো ভার্টিক্যাল কাপ ডিস্ক রেশিও। ভার্টিক্যালি কেন দেখছি, কারণ এই ফাইবারগুলোই, আর্কুয়েট ফাইবারগুলোই আমার মেনলি ইম্পর্টেন্ট, সেই জন্য উপরের আর নিচেরটা দেখছি। আর ইউজুয়ালি হয় কি, টেম্পোরাল সাইডে, ডিস্কের টেম্পোরাল সাইডে নিউরেটিনাল রিমটা একদম থিন হয়, পাতলা হয়, আর নেজাল সাইডেরটা মোটা হয়, সেই জন্য এই দুটো জায়গাটা না মেপে সুপিরিয়র আর ইনফিরিয়রটা মাপা হয়। তো ভার্টিক্যালি আমি দেখছি কাপের হাইট কত, ডিস্কের হাইট কতটা, এবং তার সঙ্গে রেশিও বানাচ্ছি কাপের হাইট কতটা, ভার্টিক্যাল কাপ ডিস্ক রেশিও। তাহলে সব থেকে বেশি ভার্টিক্যাল কাপ ডিস্ক রেশিও কত হতে পারে, যদি ধর এটা ডিস্ক
এটা ডিস্ক আর পুরোটাই কাপ হয়ে গেল, এই কাপটাও পুরোটাই হয়ে গেল, নিউ রেটিনাল রিম একটুও নেই। তাহলে ভার্টিক্যাল কাপ ডিস্ক রেশিও কত হলো এখানে? 1। ভেরি গুড। তাহলে আগে কি কাপের যা হাইট ধর এক্স মিলিমিটার, সরি এক্স ন্যানোমিটার, আর এটার যা হাইট ধর ওয়াই ন্যানোমিটার, তাহলে কি এক্স বাই ওয়াই। এক্সটা ম্যাক্সিমাম কত হতে পারে? এক্স ম্যাক্সিমাম ওয়াই হতে পারে। ইউজুয়ালি এই রেশিওটা কত হয়? ইউজুয়ালি এই রেশিওটা 0.4-এর কাছাকাছি থাকে, 0.3 থেকে 0.4। এবারে আমি কখন এই কাপ ডিস্ক রেশিও দেখে বলবো যে পেশেন্টটার গ্লকোমা আছে? কখন বলবো? যখন কাপ ডিস্ক রেশিওটা বড় হবে না ছোট হবে? 1-এর কাছাকাছি হবে, সেটাই বড়। 0.4-এর থেকে 1 তো বড়। তো তাহলে যখন রেশিওটা বেশি হবে তখন আমি ভাববো যে সেখানে গ্লকোমা হচ্ছে। এবারে ভাব, ইউজুয়ালি বলা হয় যে 0.6-এর উপরে গেলে গ্লকোমা, 0.6-এর উপরে গেলে গ্লকোমা। একটা চোখে পেলাম আমি 0.3, একটা চোখে 0.3, এর চোখে 0.5। তাহলে কি বলবো এই চোখে গ্লকোমা আছে? এই চোখে তো নেই, কারণ এই চোখে 0.3 সেটা নর্মালের মধ্যেই আছে, 4-এর মধ্যেই আছে। এই চোখে 0.5 আছে, সেটা কি গ্লকোমা বলবো? বলবো না। ধর বলা হলো যে আমার একটা জিনিস, ধর আমার বলা হলো হাতের যে হাইট সেটা আমার এই হাইট, নর্মাল স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। এবার যে 6 ফুট লম্বা, তার একটা হাত আমার মতো, আর একটা হাত 6 ফুটের হাইটেই, ধর 4 ফুট বড় লম্বা হাত, আর একটা হাত হচ্ছে 3 ফুট। তাহলে সেটা কি অ্যাবনর্মাল হলো না? তাহলে এটাকে নর্মাল দেখতে হবে যে চোখে আমার কম কাপ ডিস্ক রেশিও আছে। ঠিক আছে? একটা চোখে কম, মানে ডিস্কের কাপ ডিস্ক রেশিওটা কম আর একটা চোখে বেশি, এটা অনেক ফিজিওলজিক্যাল কারণেও হতে পারে। একটা চোখে হাই মায়োপিয়া আছে, সেই চোখের কাপ ডিস্ক রেশিওটা ইউজুয়ালি একটু বেশির দিকেই যায়। মানে হাই মায়োপিয়াতে কি হয়, ডিস্কটা বড় হয়ে যায়, ডিস্কটা বড় হয়ে যায়। তো নার্ভ ফাইবার লেয়ারটা তো লিমিটেডই, 100টা আসছিল তো 100টাই আসবে, তার বেশি তো আসতে পারবে না। তো 100টা তখন চারদিকে স্প্রেড হয়ে গেল, সেক্ষেত্রে এটা থিন হয়ে গেল। এই জায়গাটাকে বলা হয় নিউরো রেটিনাল রিম। ঠিক আছে? এই যে এইটুকু আঁকলাম, এটা হচ্ছে নিউরো রেটিনাল রিম, NRR। এই নিউরো রেটিনাল রিমটা তখন ছোট হয়ে গেল, লার্জ ডিস্ক যেহেতু নিউরো রেটিনাল রিমটা ছোট হয়ে গেল। হাইপারমেট্রোপিয়াতে কি হয়, সব কিছু ছোট হয়ে যায়, ডিস্কটাও ছোট হয়ে গেল। তাহলে যে নার্ভ ফাইবার লেয়ারগুলো আসছে ওগুলো তো কনস্ট্যান্ট, তাহলে ওক্ষেত্রে কী হবে, কাপটা তখন ছোট হয়ে যাবে। এই জায়গাটা তখন ধর এটা এই একই জিনিস এটা তখন ছোট ডিস্ক হয়ে গেল, ডিস্কটাই এইটুকু হয়ে গেল। তখন কী হবে, এই ভিতরের পোর্শনটা যে কাপটাকে আরও ছোট করে দেবে, কারণ নার্ভ ফাইবার লেয়ারগুলোকে তো ঢুকতেই হবে। তাহলে সেক্ষেত্রে BCDR হয়তো 0.2-এর কাছাকাছি চলে গেল। তাহলে যখন একটা চোখে বললাম 0.5, একটা চোখে 0.3, তখন আমাকে কি দেখতে হবে যে দুটো চোখের কাপের ডিস্কের হাইট ঠিক সেম আছে কিনা। যদি হাইট সেম থাকে তাহলে কি এই চোখের নার্ভ ফাইবারগুলো কমে গেছে, যে চোখে 0.5 ওই চোখের নার্ভ ফাইবারগুলো কমে গেছে, তাহলে তখন সেটাকে আমি গ্লকোমা বলবো না গ্লকোমা বলবো না। ইউজুয়ালি গ্লকোমা বলা হয় যখন দুটো চোখের মধ্যে ভ্যারিয়েশন 0.2 বা তার বেশি হয়ে যায়, মোর দ্যান অর ইকুয়াল টু 0.2 হয়ে যায়, বা দুটো চোখের মধ্যে যে কোনো একটা চোখে 0.6-এর উপরে চলে যায়। এটা দেখে জাস্ট ডিস্ক থেকে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড নয়, স্ট্যান্ডার্ড অন্য কিছু, প্র্যাকটিসে অন্য কিছু। এটা জাস্ট ডিস্ক থেকে যদি তোকে বলতে বলে তাহলে হচ্ছে এটা, যে দুটো চোখের মধ্যে ভ্যারিয়েশন 0.2-এর বেশি, 2 বা তার বেশি, আর দুটো চোখের মধ্যে যে কোনো একটা চোখে 0.6-এর বেশি থাকলে, 0.6 বা তার বেশি থাকলে সেটাকে আমরা গ্লকোমেটাস ডিস্ক বলবো। এবার এটা গেল ওভারঅল একটা চারদিকের নিউরো রেটিনাল রিম। কিন্তু গ্লকোমাতে কি হঠাৎ করে চারদিকের ড্যামেজটাই হয়? হয় না, কিছু কিছু জায়গায় প্রথমে ড্যামেজ হয়। সেটা আমি বুঝবো কি করে? গ্লকোমা কি এমন একটা রোগ যেটা ধর যদি 20 বছর বয়সে একটা পেশেন্টের গ্লকোমা ডায়াগনোসিস হলো, তাকে বাঁচতে হবে 80 বছর বয়স, টার্গেট ধরে নেয় 80 বছর বয়স, 80 বছর পর্যন্ত তাকে ভিশনটা দিয়ে রাখতে হবে। ঠিক আছে? আর একটা পেশেন্ট 60 বছরে শুরু হলো গ্লকোমা, তার জাস্ট 20 বছর পর্যন্ত বাঁচালেই হলো। তাহলে আমার গ্লকোমার ট্রিটমেন্টের মধ্যে প্রথম আসতে হচ্ছে আর্লি ডিটেকশন। যত তাড়াতাড়ি আমি ডিটেক্ট করতে পারবো
তত তাড়াতাড়ি আমি তাকে ট্রিট করতে পারবো, তত তার প্রোগ্রেশনটাকে স্লো করে দিতে পারবো। প্রোগ্রেস তো হবেই, কিন্তু প্রোগ্রেসের কার্ভটাকে আমি স্লো ডাউন করে দিতে পারবো। তাহলে সেজন্য কি দরকার? একটা আর্লি ডায়াগনোসিস। তাহলে আর্লি ডায়াগনোসিস, তুই ভিসিডিআর এর জন্য বসে আছিস যে কখন এই কার্ভ ডিস্ক রেশিওটা কম হবে, সেটা তো করা যায় না। তাহলে কি করতে হবে? তোকে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু জিনিস দেখতে হবে। সেগুলোর মধ্যে কি আছে? 1 নম্বর হচ্ছে ডিস্ক হেমারেজ। ধর এই জায়গাটায় একটা ফ্লেম শেপেড হেমারেজ এরম হলো, এই জায়গায় ডিস্ক থেকে এরম একটা হেমারেজ হলো। হেমারেজ হওয়াটা কিছু কিছু ফিজিওলজিক্যাল কারণেও হতে পারে, মানে ফিজিওলজিক্যাল নয়, প্যাথোলজিক্যাল কারণেই। কী কারণে হেমারেজ হতে পারে? একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় হেমারেজ কেন হতে পারে? মা একটা জোরে চড় মারলো, একটা কারণ। সেকেন্ড কারণ কি? আরে ওটাই ট্রমা, মা মারাটাই ট্রমা। মা মারা ট্রমা নয়, মা কোনদিন মারেনি একে। বল আর কি কারণে হতে পারে? মা মারলে তো বাইরে থেকে প্রেশার দিল, আর ভিতর থেকে প্রেশার বাড়লে হাইপার টেনশন, বা কোনো ধর ব্লাড ভেসেলসটাই লিক করছে, ঠিক আছে? তো যে কোনো কারণে নয়, যদি অকুলার পারফিউশনে কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমের জন্য যদি একটা জায়গায় ব্লিডিং হয়, তাহলে সেটা কিন্তু ইউজুয়ালি গ্লকোমার যে চেঞ্জগুলো আনে, নার্ভ ফাইবার লেয়ারের ড্যামেজটা, সেটা আর্লি একটা ইন্ডিকেশন, ঠিক আছে? তাহলে তুই কি করবি? সেটা কি করে বুঝবি যে পারফিউশনের জন্য কমেছে, না ট্রমার জন্য, পারফিউশনের জন্য ব্লিডিংটা হয়েছে, না ট্রমার জন্য ব্লিডিং হয়েছে, না হাইপার টেনশনের জন্য ব্লিডিং হয়েছে? কিভাবে বুঝবি? হাইপার টেনশনের জন্য ব্লাড প্রেশার চেক করলি, পারফিউশনের জন্য, ট্রমার জন্য ট্রমার হিস্ট্রি নিলি। পারফিউশনের জন্য কোনো টেস্ট করা যায় কি? কোনো টেস্ট করা যায় না। হ্যাঁ, কিছু ডাই দিয়ে টেস্ট করতে পারিস, ওখান থেকে মানে কিছু ডাই লিক হচ্ছে কিনা, কিন্তু এগুলো করা হয় না। কি করা হয়? ব্লাড যখন একটা জায়গায় বেরোলো, ব্লাডটা চলে যাওয়ার অপেক্ষা করা হয়। ব্লাড কত দিনে চলে যায়? মোটামুটি 1 মাসে চলে যায়। 1 মাস যখন চলে গেল, তারপরে আমি এই জায়গাটা আবার দেখলাম, একটা পেশেন্টের এখানে ব্লিডিং হয়েছে, আমি আইওপি চেক করলাম, পেশেন্টের ব্লাড প্রেশার চেক করলাম, পেশেন্টের কোনো কোয়াগুলেশনের প্রবলেম আছে কিনা সেগুলো চেক করলাম, ট্রমার হিস্ট্রি নিলাম, কোনো কিছু পেলাম না। তখন আমি 1 মাস পরে পেশেন্টটাকে ডাকলাম, ডেকে দেখলাম এই জায়গাটায় কি চেঞ্জ হতে পারে। নার্ভ ফাইবার লেয়ারে কিছু একটা থিনিং হয়ে যাচ্ছে। এই জায়গাটায় বলা হয় ফোকাল থিনিং বা ফোকাল নচিং। এই জায়গার ডিস্ক কাপটা এরম বড় হয়ে গেল, এবং এই জায়গায় নিউরোটিনিয়ামটা ছোট হয়ে গেল, তার কারণে কাপটা বড় হয়ে গেল। ফোকাল একটা নচিং তৈরি হলো, ফোকাল একটা নচিং হয়ে গেল, যে কারণে ওটা নার্ভ ফাইবার লেয়ারটা কমে গেল। মানে কি? এই জায়গার ফিল্ড একটা লস, তখন তুই যে পেরিমেট্রি করবি তাতেও এখানে একটা ফিল্ড লস দেখতে পাবি। এটা হলো আর্লিয়েস্ট কোনো ইন্ডিকেশন, মানে আর্লিয়েস্ট সাইন, যেটা হচ্ছে ডিস্ক হেমারেজ, এবং তারপরে সেই জায়গাটা ফোকাল রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারের ড্যামেজ। তাহলে আমি নার্ভ ফাইবার লেয়ারে কী কী জিনিস দেখলাম? ভার্টিক্যাল কার্ভ ডিস্ক রেশিও, নিউরোরেটিনাল রিম, কোনো ফোকাল নচিং আছে কিনা। ফোকাল কোনো নচিং আছে কিনা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ওটা হচ্ছে আগে আমি ডায়াগনোসিস করে নিতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে ফোকাল কোনো নচিং আছে কিনা। আর কি কি হতে পারে? ধর নার্ভ ফাইবার লেয়ারটা আছে, নর্মালি আছে, কিন্তু সেটা অ্যানাটমিক্যালি প্রেজেন্ট, কিন্তু ফিজিওলজিক্যালি প্রেজেন্ট নয়। কিভাবে বুঝবো? কালার দেখে। কালার কি? নার্ভ রেটিনাল ফাইবারের কালারটা কি? এটা ইউজুয়ালি একটা পিঙ্কিশ বা রেডিশ টাইপের হয়। ওটা যদি একটু পেল টাইপের কালার হয়, তাহলে বুঝবো এখানে অপটিক নার্ভের এটা তো আছে, কিন্তু এটা ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ নয়। এটাকে কিন্তু গ্লকোমা বলে না, এটাকে বলা হয় প্রাইমারি অপটিক অ্যাট্রফি, ঠিক আছে? যদি কালারের কোনো রিফারেন্স হয়, সেটা অপটিক অ্যাট্রফি, আর এটা হচ্ছে গ্লকোমেটাস চেঞ্জ। গ্লকোমেটাস চেঞ্জে সবসময় রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারটা থিন হয়ে যাবে, ঠিক আছে? আর কি কি হয়? কিছু কিছু পেরিপ্যাপিলারি চেঞ্জ হয়। এই ধর ডিস্কের চারদিকে, ডিস্কটা অ্যাকচুয়ালি কি? স্ক্লেরার মধ্যে একটা ওপেনিং, ওই ওপেনিংটা ধর একটু বড় হয়ে গেল, ওই ওপেনিংয়ে এসে কী কী শেষ হচ্ছে? রেটিনা শেষ হচ্ছে, নার্ভ ফাইবার লেয়ার হয়ে চলে যাচ্ছে, কোরয়েডটা এসে শেষ হচ্ছে, তারপর স্ক্লেরাটা এসে শেষ হচ্ছে। যদি কোরয়েডটা একটু আগে এসে শেষ হয়ে গেল, ডিস্কের আগে এসে শেষ হয়ে গেল,
কোরয়েডটা ভিতরের লেয়ার, তার বাইরে আছে স্ক্লেরা। কোরয়েড যদি শেষ হয়ে যায় সেটা তাহলে দুটো টাইপের এখানে পেরিপ্যাপিলারি অ্যাট্রফি, জাস্ট একটু জেনে নে। পেরিপ্যাপিলারি অ্যাট্রফি কি? ডিস্কের চারদিকে একটু গ্যাপ। দুটো টাইপের অ্যাট্রফি হতে পারে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। আলফাটা হচ্ছে, বিটাটা হচ্ছে বাইরের দিকের, আর আলফাটা হচ্ছে ভিতরের দিকের। এটা তোদের লাগবে না, ছাড়। যদি স্ক্লেরাটা এসে শেষ হয়ে যায়, স্ক্লেরাটা ভিতরে ইউজুয়ালি শেষ হয় আর কোরয়েডটা ইউজুয়ালি বাইরে শেষ হয়,